করে গেল, লালবাজারের ভেতরে শুট ছিল। তো সবাই চলে গেল, যেতে যেতে তখন বেজে গেল তোমার 2টো। আমি 2টোর সময় বাড়ি গেলাম, তখন 3:05 বাড়ি গেলাম। গিয়ে ওই 15 মিনিট জামা টামা চেঞ্জ করলাম, রুটিটা খেলাম, খেয়ে আবার ওখান থেকে রওনা। ছিল আপনার বাংলা, আমার অ্যাডিশনালও বাংলা ছিল। তো যাই হোক, সেই কলেজে যাওয়া, ফার্স্ট ইয়ারটা কলেজে গেলাম, সেকেন্ড ইয়ারে আমার কলেজের বন্ধু বান্ধব মেয়েরা সবাই আমাকে নোট দিত বাড়িতে, আর আমি ছুটিয়ে তখন একটা জায়গায় 10 দিন কাজ করবো না, 10-এর বেশি কাজ করবো না, 8 ঘন্টার বেশি কাজ করবো না। তারা বলতো এই ছেলেটা আসে কেন বলতো, কাজ করে, ভালো কাজ করে, কিন্তু কলেজে পড়ে আবার 8 ঘন্টার বেশি থাকে না। তারা খুব অবাক হতো, খালি বলতো তুই ভালো কিছু কর, কি করবো। না, ওরা বলতো না, বলতো, ওরা ভাবতো যে আমি তখন কলেজে পড়ি, আবার বালিতে একটা গোলাতে প্যাটার্নের কাজ করে দিই, আবার 8 ঘন্টার পর চলে যাই রবীন্দ্র ভারতীর ওই এটা, তখন নাটকের এটা ডিপ্লোমাটা করতে ITI থেকে। আড্ডা মারতাম, ওখানে করতো, রাত্রি 9টার পর বাড়ি ফিরতাম, ভোরবেলা বেরোতাম। খাওয়া দাওয়ার সঙ্গে পয়সা নেই, তো সঙ্গে রুটি, মা রুটি করে দিত। প্রথম একটা খাবারের প্যাকেট আনতাম, একটু ছোলা, 2-3 রকম তরকারি, রুটি সব নিয়ে এলাম, সেটা হচ্ছে ওখানে খেয়ে নিলাম, আর রাত্রির জন্য কিছু রাখলাম। বা কোনো সময় এত ডিরেক্ট এসছি তো ব্যাগও নিতাম না আমি খুব একটা। আমি হয়তো দেখা যাবে এই পকেটের মধ্যে 4টে রুটি, এদিকে 2টো রুটি, এদিকে 2টো রুটি, আর হয়তো 10টা টাকা আছে, কোনো জায়গায় 5 টাকার একটু ঘুগনি কিনে নিয়ে খেয়ে। এই ছিল আমার পুরোই। আমার সারা মাসে তখন আয় ছিল 600 টাকা। সেটা কোথা থেকে আসতো? 600 টাকা ওই যে কাজ করতাম 10 দিন, বাবার পয়সা নিয়ে আমি করতাম। তো এইভাবে আমার পুরো চলতো, এই লাইফস্টাইলটা চলতে লাগে। চলতে চলতে আমি ওই জায়গা থেকে আস্তে 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 বললাম 2002 অবধি, আমি 2095 আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে বিভিন্ন নাটকের প্রোগ্রাম দেখতাম। তার মাঝখানে আমি একটা জায়গায় অ্যাক্টিং করলাম আইটার হয়ে, কলকাতার 300 বছরের ওপর মজাদি সদনে একটা ছোট 15 মিনিটের নাটক, তাতে আমি অ্যাক্টিং করেছিলাম। সুতানটি পরিষদের স্টেজে অ্যাক্টিং করেছিলাম প্রথম। হ্যাঁ, তার মাঝখানে আমি তো লোকালে অনেক নাচের গ্রুপ ছিল, তাদের সঙ্গে অ্যাক্টিং এর পার্টগুলো করতাম। তারপরে তোমার তারা কলকাতাতেও শো করতো বিভিন্ন স্টেজে, আর নাটকটা আইটার হয়ে কিছু জায়গায় রিহার্সাল করতাম, কিছু জায়গায় শো করতাম। তারপরে গ্রুপ থিয়েটার, একটা গ্রুপ থিয়েটার, এইগুলো চলতোই, মানে কোনোটাই থামার জায়গা না। কিন্তু লক্ষ্য ছিল যে আমি একটা ছোট ক্যারেক্টার করবো। তো এরকম ছোট ক্যারেক্টার নেই। তারপরে একটা সময় স্টুডিও পাড়ার দিকে যাতায়াত শুরু করতাম। নিজের খুব সাহস নেই যে স্টুডিও পাড়ায় সেই নেই। তো আমার এক বন্ধু গৌতম ঘোষালকে ধরে আসতাম, তারপরে গৌতম আসতো না, আমি আসতাম। আস্তে আস্তে আমার কাছে বিভিন্ন জায়গায় যখনই যাই একটা সার্কেল তৈরি হয়েছে, চেনা পরিচিত হয়েছে, মানে তারা আমার উপর নির্ভর করে, আমার উপর ভরসা করে, এটা চিরকাল। আমি কলেজ লেভেল কেন, যে সময় যেখানে আড্ডা মেরেছি সেখানে এক একটা গ্রুপ আজও সম্পর্ক আছে, এক এক সময় এক এক জায়গায়। তো সেই রকম ভাবে আমি এগোতে এগোতে এই 2002 শানু ব্যানার্জির এখানে সমলায় এসে পড়ি। সেখানেও অবশ্য আমি এসেছিলাম প্রদীপ রায় বলে আমার এক বন্ধু, আমার থেকে অনেক বড়। এই শানু ব্যানার্জি কি গৌতম ঘোষের সবটা থাকে? হ্যাঁ, শানুদা এমন একটা লোক যিনি অন্য লোকের কয়টা কাজ করেনি। মানে গৌতম ঘোষের এই জীবনের মধ্যে শানুদারও একটা জায়গা আছে, যে শানুদা এরকমই লোক যে গৌতমদা যদি বলেন যে গৌতমদা যে স্ট্রাগল করে যে জায়গায় পৌঁছেছে, যদি বলেন ন্যূনতম একটা অবদান শানুদার আছে।
শানু ব্যানার্জি। শানু ব্যানার্জি আমাকে খুব ভালোবাসতো, এমনকি ওর বাড়িতে, আমার তো কলকাতায় থাকার জায়গা নেই, তো বাড়িতে আমার থাকার জায়গা দেয়। এখনো গেলে বৌদি আছে, রামদা মারা গেছে গত 2 বছর, মেয়েরা বিয়ে হয়ে গেছে, বৌদি থাকে, লোকজন থাকে, এখনো বৌদিও খুব ভালোবাসে। এখন আমি যাই, আমার এই সম্পর্কগুলো এখনো কিন্তু আছে। সেই আইটার যে সম্পর্ক, সেই আইটা নেই। আইটা মানে যেখানে আমি নাটকের করতাম, তাদের যে টিচার যারা বেঁচে আছে, বা পরবর্তীকালে সেই সময়কার যে বন্ধু, দীপঙ্কর, যার লাইটের এখন খুব বড় লাইটের ডিজাইনার, এরা সবাই আছে, সবার সঙ্গে সম্পর্ক আছে। এই পুরো সম্পর্ক বেয়েই আমি আজকে এখানে। তো প্রোডাকশন মানে আমার সবাইকে লাগে, কখনো দীপঙ্করকেও লেগে যায়, ভাই একটু করে দিস এটা, আমি ওখানটা নেই, তোর অফিস তো ওখানে, আমার একটু এটা করে দিস, করে দেয়। সেই সম্পর্কের জায়গা থেকে করে দেয়। তো এইখানে আমি যত জায়গায় কাজ করেছি, আমি যেখানে ধরুন প্রথমবার মনের মানুষ করতে চিলাপাতায় গেছি, চিলাপাতাতেও আমার একটা রিলেশন, পাড়ায় পাড়ায় রিলেশন তৈরি হয়েছে। আমি যদি যাই, আজও ছেলেরা আমাকে চেনে, যদি আমি হয়তো বিগত 10-12 বছর ওইদিকে আর যাইনি, গেলে চেনে। এইরকম বুদ্ধবাবুর সঙ্গে পুরুলিয়ায় ম্যাক্সিমাম কাজ করেছি, তারপরে পুরুলিয়ায় তো অনেক কাজ করেছি আমি, বুদ্ধবাবু ছাড়াও করেছি। তো সেইখানে পুরুলিয়া এখন অনেক লোকেশন, এই লাস্ট পুরুলিয়া করলাম টনিদা অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি লস্ট, তো লোকেশন ওখানে করলাম। তো সেই হিসাবে চলা, আর ওই একটা জায়গা থেকে আমি চলে এলাম পার্মানেন্ট প্রোডাকশন ম্যানেজার বা কন্ট্রোলার। এখন আমি কাজ করি, আমার কাজ হয়তো খুব বেশি, বছরে 10টা কাজ আমি করি। বাবা মা আছেন? বাবা মারা গেছেন। বাবা কি দেখে গেছেন আপনি কাজ করছেন ফুল প্রজেক্ট? আমার বাবার একটা অদ্ভুত কথা আমার খুব মনে পড়ে। আমার বাবাকে কেউ জিজ্ঞেস করলে, আমার বাবার হচ্ছে কোনো পয়সা নেই, ওই তো বললাম আপনাকে 1100 টাকা পেনশন পায়, সেই পেনশনটা বাবাও তোলে না জীবনে, আমাকে তুলতে বলতো। তো টাটা তুলে নিবি, হ্যাঁ টাটা তুলে নিবি, মানে আমাকে বলতো। আমার যদি কেউ জিজ্ঞেস করতো যে আমার বাবাকে, আমার সাদা সিধে লোক এবং খুব কর্মঠ লোক, এবং উনি যে কাজটা করছেন তার খুব সঠিক লোক, ওর মতো মিস্ত্রি, ওর মতো লোক পাওয়া মুশকিল, ক্রিটিক্যাল কাজ করতে পারে। তো আমার বাবা, আমার তো বাড়িতে কেউ গেলো বাবার কাছে, বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এই মামা কত লাগাছে, ভাগ্নে এসে জিজ্ঞেস করলো কত লাগাছে, প্রথম বলতো 2 লাখ। আমার বাবার কাছে 2 লাখ টাকা মানে অনেক টাকা, বলতো 2 লাখ টাকা। কোথায় আছে, আমাকে দেখিয়ে বলো, ওই যে দেখতে পাচ্ছিস ওইটা আমার 2 লাখ। শেষের দিকে বলতো 5 লাখ। কত মামা কত আছে, সবাই একটু করে বলতো, মামা তোমার কত লাখ আছে, 5 লাখ 5 লাখ। কোথায়, ওই যে দেখতে পাচ্ছিস ওটা আমার 5 লাখ। তো এরকম ভালোবাসতো। তো আমার অবশ্য আমার ভালোবাসার ভাগ্যটা একটু ভালো, যে আমাকে সারা পাড়ার লোক এখন ভালোবাসে। পাড়ার, আমি যখন এই যে বাড়ি যাব, বাড়িতে গেলে বয়স্ক যারা আছে, ওই চ্যাটার্জি ব্যানার্জি সরকার, এই নিয়ে আমাদের পাড়া, এই পাড়া ছাড়াও আছে। তো আমাকে অন্তত 20টা লোককে বলতে হবে কবে এলি কবে এলি। যারা বাড়িতে রোজ দেখছে তারা তো আছেই, এই কবে আবার চলে যাবি, কদিন আছিস। এখন কাজ করছে ওরা জানে, হ্যাঁ কি কাজ করে তো ফিল্ম লাইনে আছেন, তো সিনেমায় অভিনয় করার তো শখ অনেকই, আপনাকে বলে না যোগাযোগ? হ্যাঁ যোগাযোগ না, সে তো থাকেই লোক, কিছু 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 ক্ষেত্র থাকে, কিছু লোক বলে যে কিভাবে কি করা যায়, কে করতে চায়, আছে চমকের ব্যাপার তো থাকে। সে লোক এলে, কিন্তু সবাইকে তো আমাদের মতো ম্যানেজারদের আর দেওয়ার মতো জায়গা নেই। এখন কাস্টিং হয়, কাস্টিং ডিরেক্টর, কাস্টিং যখন আটকে যায় তখন ম্যানেজার। আগে ম্যানেজার সব জোগাড় করে দিত আর্টিস্ট, এখন ম্যানেজার আর আর্টিস্ট জোগাড় করে না। এখন কাস্টিং ডিরেক্টর, কাস্টিং এর আলাদা সেকশন হয়ে গেছে। হিন্দি মানে তো কাস্টিংটা আলাদা, পুরো আলাদা, সেইভাবে হয়। তো আপনি এটা কথায় কথায় বলছিলেন না, গল্পের মধ্যে গল্প, তো এরকম হয়। তা আমি বুদ্ধবাবুর ছবি করছি, মনে তো আমার মনে হলো এটা বলা দরকার, যে বইটা ওই ত্রয়োদশীরই একটা গল্প। তো হঠাৎ বুদ্ধবাবুর যে ছিল সোহিনী, তা আমাদের তো নানা রকম মজা করতাম কাজের মাঝখানে। তখন আমাকে বললো যে ইঁদুর দরকার,
কালকে একটা ইঁদুর দরকার, যে ইঁদুরটা এটা সোজা গিয়ে পোস্টে, তখনকার দিনের ওই যে লেটার বক্স লাগানো থাকতো কাঠের পোস্টে, সেই লেটার বক্সের ভেতরে ঢুকে যাবে। আমি বললাম স্ক্রিপ্টেড ডিমান্ড, স্ক্রিপ্টেড ডিমান্ড, বুদ্ধবাবু তো এরকমই থাকে। তো আমাকে বললো যে এইটা ইঁদুর চাই। তখন রাত্রি 9টা, পুরুলিয়া তো 8টায় বন্ধ হয়ে যায়, তাহলে কি করে হবে ইঁদুর? আমাকে বললো নেংটি ইঁদুরই দরকার, ছোট ইঁদুরই দরকার। ও আমি বললাম যে সাদা ইঁদুর কি আনা? ও বললো না সাদা ইঁদুর হবে না, সাদা তো নেই কলকাতায়, আনাতে হবে। বলে সাদা ইঁদুর হবে না, ওই নেংটি ইঁদুরই, ওই ছোট ইঁদুরই। এবার আমার তো গেল মাথা খারাপ, ইঁদুর জোগাড় করতেই হবে, কি করবো। আমার একটা অ্যাসিস্ট্যান্ট টাইপের প্রদীপ ছিল, প্রদীপকে বললাম তুই এখানে অনুপদার বাড়িতে একটা গাড়ি নিয়ে যা, গাড়ি নিয়ে গিয়ে, এখানে দোকান সব বন্ধ হয়ে গেছে, প্রদীপটা অনুপদার চেনাশোনা, তুই গিয়ে দোকান থেকে যতগুলো খাঁচা পাবি ইঁদুর ধরার, একটা দোকান খুলিয়ে সব কটা নিয়ে কিনে। আমি 4-5টা গাড়ি ড্রাইভার ছিল, তাদের বললাম তোদের বাড়ির 2 কিলোমিটার তেল আমি দিয়ে দেবো, বাড়িতে চলে যা, খাঁচা নিয়ে একটা করে ইঁদুর ধরে আনতে পারলে 50 টাকা, ইঁদুর 50 টাকা। তাদের সব বাড়ি পাঠিয়ে দিলাম, তারা আবার ভোরবেলা চলে আসবে, বাড়ি যায় না, তেলের যদি এরা না দেয়, ওই যে কিলোমিটারটা না দেয়, ওই জন্য যায় না। তারা বাড়ি চলে গেল, আর আমি কতগুলো হোটেলের যে কিচেন আছে সেখানে কতগুলো পাতলাম, ইঁদুর কল। তো আমি ওই খাবারের লোককে বললাম যে 30টার মতো মাছ দাও, মাছ দিয়ে সব পাতলাম। সকাল হলো, ভোরবেলা 6টা থেকে কল, সবাই যাবে। এবার সব দেখেছে, কেউ আর ইঁদুর পায়নি। একটা ইঁদুর একজন পেয়েছিল, সেও আবার ওই যে টাটা সুমোর ভেতরে বডিতে ঢুকে গেছে, সে তো নাড়াচ্ছে, আমি নাড়িয়ে ইঁদুর বেরোবে না, ভেতরে ঢুকে গেছে। তো করে করে একটাই মাত্র ছিল, ওই আকাশ বলে পুরুলিয়া যে হোটেলটার বাড়িতে একটা পাতা ছিল, সে বারটা তো লেটে বন্ধ হয়েছে, তো একটু লেটে খুলতেই দেখলো একটা ইঁদুর এত বড় পড়েছে। নেংটি চাই, তো এত বড় একটা ইঁদুর পড়েছে, বললো ওটাই খাবে। তো গেলাম, নিয়ে গিয়ে ডুংরির ভ্যালিতে শুট, ওখানে বার পোস্ট পোতা হয়েছে, তাতে ওই ডাক টিকিটের বক্স লাগানো হয়েছে, ইঁদুর এই যাবে, এই উঠবে, ঢুকে যাবে। এবার কি করা যায়, করাবে। এবার তো ওরা বলেছে ঠিক আছে চলো। এবার ইঁদুরটাকে আমি বললাম যে ভাই কালো সুতো বেঁধে রাখ, যদি পালায়। এবার কালো সুতো বাঁধতে গিয়ে 3-4 জন দাঁড়িয়ে, কালো সুতো বাঁধতে গিয়ে হাত থেকে নোক লেগেছে, পড়ে গেছে। এবার এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সবাই করতে করতে একজন কি করলো, ঘাড়ে পা দিয়ে দিয়েছে, ইঁদুর মরে গেল, ব্যাস। এবার শর্ট কি করে হবে, সেই ভেবে একটা বাচ্চা একটা ছিল লোকাল, তাদের চালের গোডাউন, তো সেখান থেকে বললাম, তারা ছোট ছোট নেংটি 3টে ধরে দিল। এবার নেংটি ইঁদুর ধরে তাকে 25 কিলোমিটার দূর থেকে আনানো হলো। আনানোর পর সেই ইঁদুর এলো, রীতিমতো ছোট ছোট ইঁদুর এসে শট দিতে যাবে, সে তো আর ক্যামেরার এতে কুঁচো পাথরগুলো বড় হয়ে যাচ্ছে, সে তো এদিক চলে যায়, ওদিক চলে যায়, ইঁদুর তো আর শট দিতে পারছে না। তারপরে আবার বুদ্ধবাবু সেদিন নিল না, বললো যে না সাদা ইঁদুরই আনতে হবে। তো ধীরাজদা বলে একজন ছিল, ধীরাজদাকে বলা হলো, ধীরাজদা চারিদিক বন্ধ, রাত্রিবেলা কি করে পাবে? তো মনে হয় NRS থেকে ওই ওরা এক্সপেরিমেন্টের জন্য ইঁদুর ডাকে গিনিপি, ওখান থেকে বুঝিয়ে বাজিয়ে মনে হয় 6টা ইঁদুর, 4টে ইঁদুর নিয়ে, সাদা ইঁদুর নিয়ে বাসের উপর চেপে বসলো। ভোরবেলা দেখি না আমার ঘরে এসছে একটা খাঁচাতে ইঁদুর নিয়ে এলো, হলো না। তারপরে ওই যে সাদা ইঁদুর, ওগুলো তো ছোট ইঁদুর, ওই ইঁদুরকে ওই জুতো পালিশের ব্রাশ দিয়ে কালার করা হলো, কালার করে নেংটির দেশি ইঁদুর বানানো হলো। সেই ইঁদুর ঠিকঠাক শট দিয়ে দিল, একদম ঠিকঠাক শট দিয়ে দিল, দিক থেকে আটকালো, ব্লক করলো, ঠিকঠাক শট দিয়ে দিল। তারপরে ওই ইঁদুর নিয়ে সারা রাত্রি এইসব এরকমই হলো। পরের দিন বাস নেই, ইঁদুর নিয়ে ধীরাজদা এলো, ধীরাজদার ভাড়া, ইঁদুরের দাম সবকিছু দেয়া হলো, তার পয়সা দিয়ে ইঁদুর দিয়ে ওই করা হলো। এই যে পয়সাগুলো আপনি দিলেন, না এগুলো কোম্পানির পয়সা, আমি কোনো পয়সা নিইনি, এগুলো কোম্পানি পয়সা দিয়েছে, কোম্পানির ডিমান্ড তো সেভাবেই দেয়। তো এইভাবে চলে। তো এখন প্রত্যেক ছবিতেই কিছু না কিছু গল্প থাকে, এখন প্রচুর গল্প আছে, মানে কাজ করতে গিয়ে এরকম হয়। তো গৌতমদা
কালবেলাতে আমাকে প্রথম একটা পার্ট দিল, বললো তোকে সোমরা বলে একটা ক্যারেক্টার আছে, করতে হবে। প্রথম দিন থেকে পানিরাম গুলি করবে, তুই পড়বি। তো কাজ হচ্ছিল আমাদের ভারতলক্ষ্মীতে একটা লম্বা সিঁড়ি আছে, ওখান থেকে এ করতে হবে, আমাকে ওটা একটা স্টান্টম্যান ওকে দিতে হবে, ওপর থেকে পড়বি। বললাম না, দিতে হবে না, একটু পরে দেখি লেগে টেগে না যায়। তো দিলাম, সবাই খুব এ করলো। তারপর ওর আবার নর্থ বেঙ্গলে হলো, 2 দিন শুট হলো, ওইটা গেল। প্রথম না তখন সব ছবিতে দেখানো হয়েছে। হ্যাঁ আচ্ছা। তো তারপরে আচ্ছা, বিদেশে তো মৃত সৈনিকের ভূমিকায় অভিনয় করে অস্কার পেয়েছে। আমাদের অস্কার টস্কারের আশা করি না। আমি বললাম আমার ডিমান্ড খুব ছোট ছিল, যে ছোট একটা ক্যারেক্টার এটা করো। তো কালবেলা করেছি। তারপরে গৌতম দা মনের মানুষের সময় আমাকে বললো, তোকে একটা মরা সৈনিক নেই, এবার একটা জীবিত সৈনিকের রোল দেবো, কাজ করতে হবে। কি না, ওই ব্রাহ্মণের কুলীন ব্রাহ্মণের বড় ছেলে, তার ব্রাহ্মণ মারা গেছে, সেটাকে দাহ করতে এসছে তার বড় ছেলের ক্যারেক্টার। সে তো আমি তখন প্রোডাকশন দেখি, মরা জলার কার জোগাড় করবো না, আমি প্রোডাকশন। তখন আমি কাপড় পরিয়ে দিয়েছে আমাকে, দিয়ে আমি আমার 2টো ফোনকে কাপড়ের মধ্যে গুঁজে, কাঠ শেষ হয়ে গেছে, প্রোডাকশনের লোক না, আবার ফোন বের করে এই যা কাঠ পাটা, ওখান থেকে কাঠ শেষ হয়ে গেছে, মানে 2-3 বার করবো, ওই ওখানে করলাম। তারপরে ওখানে গিয়ে মনে পড়েছে, আরে ওটার তো কন্টিনিউশন দরকার বাংলাদেশে গিয়ে। তো বাংলাদেশে গিয়ে তো তোকে তো দাঁড়াতেই হবে। আবার বাংলাদেশে আমাকে 2 দিন ওই কাপড় জামা পরিয়ে আবার করতে হলো, এরকম। তারপরে প্রথম না ছবি শঙ্খচিলে আমাকে বললো, তোকে এখানে একটা ক্যারেক্টার করতে হবে, এখানে স্লোগান দিতে হবে। আমার আর হয় না, কারণ আমি তার আগে 2 রাত্রি প্রায় টানা জেগে, আমি ওই একটা গাড়ির শট ছিল, সেই নিয়ে একটা প্রচুর ঝামেলা। শঙ্খচিলে তো হসপিটালের ডাক্তারও সাজিয়ে দিতে পারত না, সে প্রথম নাকি আর মাঝরাত্রিরে মনে পড়ে তুই এটা করবি। তো এই আমার ওই শঙ্খচিল থেকে আমি ইয়ে থেকে, শঙ্খচিল নয় ওটা হচ্ছে তোমার এ থেকে, শূন্য অঙ্ক থেকে আমি আর অ্যাক্টিং করা বন্ধ হলো। এরপরে চিটাগাংও ছিল, আমাকে বললো করতে, আমি করতে পারবো না। তখন দেখলাম যে 4 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 2 জন নেই, একজনকার জ্বর হয়েছে। আর আমি যদি ম্যানেজার অ্যাক্টিং করি, তাহলে আর লোকাল এলাকাকে সামলাবে না। আমি বলতে পারতেন না, হবে না, মানে জয়েন করুক, তারপর আমি শর্টটা দেব না, হবে না, তো হবে না, ওরকম হবে না। একটা জায়গা আছে যে সার্চ করছে একজনকে, পুলিশ সার্চ করছে, পুলিশের ক্যারেক্টারটা করতে হবে। ওই বিপ্লবীদের সার্চ করছে, মাস্টারদা সূর্য সেনের লোকজন পুত্রী নিয়ে যাচ্ছে, কারণ ওকে সার্চ করতে যাবে, ওরা বন্ধু থেকে ওকে ধরবে। তাই বললাম না, হবে না, আর কিছু করার নেই, কারণ একজনের জ্বর, আমি তাহলে এলাকা সামলাবো কি করে। ওই আমার আস্তে আস্তে অ্যাক্টিং লেভেল যেতে শুরু করলো। লাস্ট আবার বসন্ত বিলাপে এসে আমাকে রাজেশ দ্বারা, রাজেশ ইপসিতা যাদের কথা বলছেন, ওরা বললো তোকে একটা কাজ করতে হবে, সার্কাসে ঘোরা না। তার আগে আবার বসন্ত বিলাপ বলে একটা, ওই সোনার দোকানের লোক হিসেবে। কিন্তু বসন্ত বিলাপ তো একটা পুরনো খুব সিনেমা। বসন্ত বিলাপ এদেরটা আবার বসন্ত বিলাপ। তো সেই ছবিতেও একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম লাস্ট। তারপরে আর ওই মাঝখানে বললাম 2007-তে করেছিলাম কটা, সেগুলো তো কোনো চ্যানেলেও যায়নি, ওদের কাছেই রয়ে গেছে। তো সেই করা, তাই মাঝে মাঝে তার মাঝখানে, তার আগে একবার করেছিলাম ওই 2007 বা 8-এর সময় একটা ছবি হচ্ছিল, সেই ছবিটায় আমি প্রোডাকশনে কাজ করছিলাম। আমাকে বললো তুই কাজ করছিস না, একটা অ্যাক্টিং তো করে দিয়ে যা, একটা পিওনের ক্যারেক্টার আছে। আমি বললাম ঠিক আছে, তুই তো পয়সা দিয়ে বলেছো, তাই যাবো। বলেছে হ্যাঁ। তো আমাকে ওই বক্স নাম্বার 13 বলে পরম আর সুদেশ নাদি ছিল, একটা ছবি ছিল, ওই ছবিতে আমি একটা পিওনের ক্যারেক্টার করেছিল। এই হচ্ছে আমার ওই অ্যাক্টিং। তো মাঝে মাঝে দেখে কেউ বলে যে তোকে দেখলাম না, কেমন ভালো লাগে গ্রামে। এই কদিন আগে, 7-8 দিন আগে আমি বাড়িতে যাচ্ছি, তো পাড়ারই এক পিসি বাড়িতে এসেছি, এসে বললো যে এই আমার মেয়ে বলছিল উদয়কে দেখলাম, মনে হলো। কিসে দেখলে? এই আবার বসন্ত বিলাপে। বলো হ্যাঁ উদয়, আমি উদয়কে চিনবো না, হতে পারে? মানে ওই পাড়ার পিসির মেয়ে তার শ্বশুর বাড়িতে বসে ওই আবার বসন্ত বিলাপ দেখে আমাকে বললো তোকে দেখেছি, সেই নিয়ে এরা হই করছে, এরকম
শুনতে ভালো লাগা থাকে। তো এই হচ্ছে জায়গা। তারপরে তো প্রোডাকশনটা করি। প্রোডাকশনটা করার কি, অনেকে বলে তুমি কি করে 24 ঘন্টা, আমি 2 দিন 3 দিন হয়তো না ঘুমিয়েই কাজ করি। কাজটা কাজের মতো হতে হবে, মানে উদয় পরিষেবা দিচ্ছে মানে সেই পরিষেবাটা সঠিক হবে। উদয় ক টাকা দিয়েছে এটা প্রমাণ না হয়, উদয় গায়ে লেখা থাকে না যে আমি আজকে 5,000 টাকা নিয়ে কাজ করছি, আমার 10,000 টাকা হওয়ার কথা ছিল, 5,000 দিয়েছে বলে আমি অর্ধেকটা পরিষেবা দিয়েছি, আমি সেটা করি। আমি যখন কাজ করি আমার কাজ মানে আমার মতোই হবে, সে পয়সাটা 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, 5,000 হোক, 2,000 যাই দিক, কাজটা কাজের মতো হবে। কাজটা দেখে কেউ বলতে পারবে না যে ওটা 2,000 দিয়েছে বলে ওরা কেউ করেনি, ঘুমোচ্ছে, সেটা আমি করি না। এটা আমাকে অনেকে বলে তুমি ভাই কি করে 2 দিন 3 দিন জেগে কাজ করতে পারো। আমি বললাম যে এটা আসল কথা কি জানেন তো, পেশাটা যদি নেশা হয়, পেশাটা যদি শুধু পেশা হয় তাহলে টাকা বাড়ি চলে গেলাম, মদ খেতে বসে গেলাম। আমি চাইলাম মদ খাওয়া অভ্যেস করতে পারিনি, কিছুই অভ্যেস করতে পারি না জীবনে। মদ খেতে অভ্যেস করতে পারলে না, আমি ওটাও পারিনি। সিগারেট খাওয়া অভ্যেস করতে পারিনি। কি পারিনি বল, পারিনি তো বলছে, পারিনি বলে তো খাই না। আমাকে বলে কেউ খাবে, এখন অভ্যেস করতে পারিনি দাদা। তো সবাই একটু থমকে যায়। তো যাই হোক, এইটা আমার টোটাল এইভাবে জায়গা। একটা পার্সোনাল কোশ্চেন আছে যে বৌদি কি ফিল্ম লাইনেরই মেয়ে, সেটাও কি বাবা মার পছন্দ করে? মানে প্রেম করাটা অভ্যেস করতে পারেনি? সেটাও যে খুব অভ্যেস ছিল তার অভ্যেস নেই। মানে ফিল্ম লাইনে অনেক সুন্দর সুন্দর মেয়ে, আপনি কাজে দক্ষ, জনপ্রিয়, তো এরকম তো অনেক সুন্দরী প্রেমিকা বা পরবর্তীকালে গরমী হতেই পারত। সেটা নেই। তো এই বিয়েটা একটা সময় হঠাৎ করে মামা ঠিক তুমি করতেই হবে, দেখলাম আর সময় হবে না, পরে পর পরস্পর ছবি সময় পাবো। আর আমি তো কাজ যতক্ষণ না করি, আমার একটা অভ্যেস, আমার এটা আমার শেখা, কাজের ক্ষেত্রেই শেখা। যেমন আমার যখন আমার বস ছিল রাহুল চক্রবর্তী, 6টার সময় কল, রাহুল দা বলো করে আসছিস বলতো, তাহলে 2:30টার সময় চলে যাই রাত্রিরে, তুই আর আমি গিয়ে গাড়িটা রেখে দাও, একটু চা খাওয়া এ করো। ওই রাহুল দার সময় 6টায় কল, লোক 6টায় আছে, 6টায় 10 আছে, 7টায় আছে, আমরা 2 ঘন্টা আগে যাই। এটা একটা অভ্যাস হয়ে গেছে। এটা আমি যখন কাজ করি, এই কাজ করার মধ্যে দিয়ে রাহুলদার মতো লোককে আমি ফিল করি। আমার প্রথম প্রোডাকশনের ম্যানেজার ছিল আমার ইউনিটে, তখন ছিল সুরজিৎ দাস। মূলত 2টো লোকেরই বেশি কাজ করেছে ইন্ডাস্ট্রি। আপনার আপত্তি না থাকলে অন ক্যামেরা এই প্রসঙ্গে একটা প্রশ্ন করুন। অনেক বিখ্যাত নায়ক নায়িকায় দেরি করে ছুটে আসে, তো তখন আপনাদের রাগ হয় না যে আমি রাত 2:30 থেকে জেগে বসে আছি আর এরা বেলা 12টার সময় কল টাইম, 3টের সময় এসে ঢুকছে, বা এসে ঢুকেও মেকআপ আর তার হচ্ছে না? না, কেসটা হচ্ছে যে প্রোডাকশনটা এমন একটা থ্যাঙ্কলেস জব, তোমার কাজটা তোমাকে করতে হবে, কে কোথায় কি করবে সেটা। খারাপ তো তখন লাগে যে আমার প্রোডাকশনটা উঠলো না, বাজেটটা, কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেল, আমি টাইমে শুটটা শেষ করতে পারলাম না, আমার শিফট বেড়ে গেল, তখন লাগে যে প্রডিউসারের পয়সাটা ফালতু যাচ্ছে, এটা মনে হয়, এটা মনে হয়। এবার যখন দেখবেন আপনি এমন একটা লোক কন্টিনিউটি আর্টিস্ট, তাকে তো কিছু বলতে পারবেন না, সে তো দেরিতে এলে এলো। কিন্তু যারা বলতে পারে, যেমন বুদ্ধদেব দাশগুপ্ত বলতে পারে, গৌতম ঘোষ বলতে পারে। আমার মনে আছে কালবেলায় এরকম একটা ঘটনা, পরম 6টায় কল, 7টার মধ্যে সবাই ঢুকে যাবে, পরম এলো 9টায়, তার আগে গৌতম দাদের পরম আসেনি না, টাইপ করলো SMS প্যাক আপ, গৌতম ঘোষ সোজা বাড়ি চলে গেল গাড়ি। তারপরে দেখলাম যে বৌদিও বাড়ি চলে গেল, বাড়ি চলে গেল, প্যাক আপ করে দিয়ে চলে গেল, আসবে না। তো এবার তারপরে পরম এলো, তো বৌদি প্রোডাকশনে পুরো সামলায় দক্ষ। গৌতম দা বৌদি কস্টিউমটা দেয়, কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করে, খুব ভালো কস্টিউম ডিজাইনার। তো চলে গেল, তো আমি তারপরে কি করবো, সানুদা আছে তখন, সানুদা ছুটলো, সানুদা আমার বাড়ি থেকে ওখানে ঢুকলো, বাড়িতে আমরা কি করবো, পরম এলো, পরম বললো কি হলো, বলে প্যাক আপ করে দিয়েছে গৌতম, তুমি লেট করেছো, বলেছ আমি মামা কি কাকুর কাছে যাবো,
সবাই মিলে আবার গৌতমদার বাড়িতে গেলাম, আবার রাজি করালাম, রাজি করিয়ে বরং বললাম হয়ে গেছে বলে রাজি করিয়ে তারপরে আবার আমরা ওই দিনের অন্য একটা পার্টের অংশে শ্যুটটা করার কথা ছিল, সেই শ্যুটটা কমপ্লিট এরা বলতে পারে। কিন্তু কিছু জায়গাতে বলতে পারবে না, ডিজাস্ট হয়েছে আসবে এরকম করে। কিন্তু কষ্ট প্রোডাকশন বাড়লে খারাপ লাগে, বাড়ে যে প্রডিউসারের ফালতু পয়সা যাচ্ছে, এটাও তো হয়। এইগুলো থাকে, এগুলো মানে একটু খারাপ লাগা থাকে, অবশ্যই থাকে, যেহেতু আমরা একটু অন্যভাবে কাজ করি না, তাহলে যদি কমিটমেন্টের জায়গায় না থাকে তাহলে খারাপ লাগে। তো সেটাই হয় আর কি, দেখি যতটা চেষ্টা করি। আচ্ছা, এইটা কখনো খারাপ লাগে না যে মানে প্রডিউসার টাকা দিচ্ছে অথচ সিনেমা ভালো হলে নাম হয় ডিরেক্টর, ঠিক আছে, প্রডিউসারকে তো লোকে জানেই না, তার কেউ ইন্টারভিউ নেয় না, সেমনি প্রোডাকশন ম্যানেজারও কেউ নেয় না, ডিরেক্টরের পরে অভিনেতা অভিনেত্রী, আর ডিরেক্টর নামই হলে কোনো কোনো ক্ষেত্রে মানে বেড়ালের ভাগ্যে শিখে ছেলের মতো ক্যামেরাম্যান নামই হলে হয় ইন্টারভিউ। তো সেসব ক্ষেত্রে কোনো ক্ষোভ হয় না? ক্ষোভ না, অ্যাকচুয়াল কাজটা এটা আপনি না করলে হবে না। আমরা জেনেই এসেছি যে কাজটা আমার এটা, আমি যখন কাজটা করছি তখনই জানি থ্যাঙ্কলেস জব। আমি না পারলে নানা সমালোচনা হবে, দিতে পারলে কেউ আর কিছু বলবে না। যদি টাইমে আপনার জিনিসটা থেকে যায় তাহলে আপনি তো নর্মাল ভাববেন, এটাই তো থাকার কথা ছিল, অতএব কেউ বলবে না। আমরা জানি আমাদের কোনো অ্যাওয়ার্ড আছে, প্রোডাকশন ম্যানেজারদের অ্যাওয়ার্ড আছে? নেই, কোনো জায়গায় নেই। ওদের অ্যাওয়ার্ড হয় না, ওদের কিছু হয় না, ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে। সিনেমার নামটাও ওদের এত ছোট করে দেখে দর্শকদের, ছোট জায়গায় যায় বা ম্যানেজার বা কন্ট্রোলারের নামটা হয়তো একটু বড় যায়, বাকি অ্যাসিস্ট্যান্টের নাম দলের মধ্যে চলে যায়, সেটা ঠিক আছে, সে তো যায়, কিন্তু সেটা পেছন দিকে হয়তো লোক দেখেও না। কিন্তু আমরা জেনে গেছি এটা থ্যাঙ্কলেস জব, এটা আমাকে করতে হবে, এটা আমি করতে, এটা আমার কাজ। এটা যদি না হয় তাহলে আমার যেমন হচ্ছে সাধারণ কাজের আগে একটা কাজের টেনশন থাকে, তখন আমি একটু আগেই চলে যাই। আমার অ্যালার্ম দেওয়ার আগে আধ ঘন্টা আগে ঘুম ভেঙে যায়, অ্যালার্ম বাজতে হবে না, আমার তার আগে ঘুম ভেঙে আমি অ্যালার্ম শুনবো। আমি বলি যে আমার কথা ছোটাই কথা, আমাকে তার 5টা গাড়িতে 4টে গাড়িতে একটু গিয়ে দেখে নি সব ঠিকঠাক আছে কিনা, কেউ বদনাম টাকা করতে পারে। তো এটা ফ্যামিলিতে হয় না যে বাচ্চাটা ঘুম ভেঙে যাচ্ছে, তোমার জন্য আমি ঘুমাতে পারছি না? না, আমি তো সেভাবেই বলা, আমার জন্য কেউ বসে থেকে খাবে না, আমি কারোর জন্য ওই করতে পারবো না, কখন কোথায় থাকবো জানি না। আমি আজকে এক্ষুনি দেখবো যে আছে, আমি তো কদিন মধ্যপ্রদেশ পুজোর সময় আনন্দ আমার বাচ্চাটা আমাকে বললো যে বাবা এবার ঠাকুর দেখতে নিয়ে যাবে। আমি বললাম আমি তো কলকাতায় সারা বছর যাই, আর ভিড় ভাড়টাই ভালো লাগে না, যদিও আমার কাছে কয়েকটা পুজোর ভিআইপি পাস সবই আছে, তো আমি তো পাসটাও তুলতে যাইনি, নিইনি, তো আমি যাইনি এই কারণে কি করবো না, আমার দেখা গেল যে পুজো ছিল 2 তারিখ, 29 তারিখে গৌতমদার একটা হঠাৎ করে অডিশন নেবে, লোকেশন দেখা হবে, চলে যেতে হলো ইন্দোর। আমি নিয়ে চলে গেলাম ইন্দোর, 29 তারিখে ইন্দোর চলে গেলাম, সবকিছু করে আমি 3 তারিখে ফিরলাম, তখন তো অষ্টমী হয়ে গেছে। বাচ্চাটা আমি তো ওই অষ্টমীর দিনই দেখলাম, আমি বাড়ি ঢুকছি, আমার বাচ্চাটা পেছনে বাবা যাবো বলে ধরলো, চল একটু ঘুরিয়ে দিলাম, খাইয়ে দাইয়ে দিলাম, এবার পরের দিন মামার বাড়ি চলে গেলাম। এখানে একটা আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করব, একজন ডাক্তার চায় তার ছেলে ডাক্তারই হবে, মানে ন্যাচারাল হিউম্যান সাইকোলজি, ইঞ্জিনিয়ার চায় তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট চায় তার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু একজন চোর বা ডাকাত বা ক্রিমিনাল চায় না তার ছেলে ক্রিমিনাল হবে, ঠিক আছে? এই সাইকোলজি থেকে আপনি কি কোনোদিন চাইবেন আপনার ছেলে ফিল্ম লাইনে আসুক বা প্রোডাকশন ম্যানেজার হোক বা ছেলের ক্ষেত্রে আপনি বাবা হিসেবে কি চান? আপনার বাবা চাইতেন না আপনি সিনেমা দেখুন? আমার মেয়ে হিসেবে আমি চাই না যে ম্যানেজার হোক না, এটা চাই না, সে কি চায়, আমি চাই না যে আমার ইচ্ছাটা চাপিয়ে দিতে। আমার ছোটবেলা থেকে বললাম আপনাকে, আমার ছিল ছোট্ট একটা ক্যারেক্টার করবো, আমি কিন্তু হিরো হওয়ার শখ আমার কোনোদিনই ছিল। আমি চাইতাম যেটা
ছোট্ট ক্যারেক্টার যেটা মানুষ মনে রাখবে, যে আমাকে দেখলো দেখে মনে রাখলো এই লোকটা এইটা, এটুকু দরকার। এবার বলুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ যেটা আছে আমাদের, যেটা কাজ চলবে, কাজের জায়গাটাই আরো যেভাবে বাড়ছে সেই জায়গাটা, এবং এখন আছে আমার টিমও আছে একটা যারা আমার সঙ্গে কাজ করে, মানে আমি তো একা কাজ দুদিন না কাজ করলাম না, আমি 6 মাস কাজ করি, তাদেরও তো কাজ করে না, তারা সবাই তো সব জায়গায় কাজ করে না, তাদের সঙ্গে নিয়ে কাজটা ঠিক করে করতে চাই, আর যে কাজটাই করতে চাই সেটা ভালোভাবে করতে চাই। এরা কি আপনার ট্রেন্ড, মানে আপনি যেরকম চান আপনার নির্দেশনা ঠিক সেরকমই করে? কাজ করে সেভাবে আমার সঙ্গে কাজ করে, মানে আমার টিমিং এর সঙ্গে তাদের মেলে, নাহলে সে থাকতে পারবে না। আমার টিমিং এ সে খাওয়ার আগে কাজটা করে দিয়ে তারপরে খাবে, সে তো খেতে চলে যাবে, কাজটা হয়ে যাবে। তো হয়তো আমাদের ইমার্জেন্সি বিভিন্ন কিছু হয়। তো এই যে অসময়ে খাওয়া, ঠিক করে না ঘুমানো, 2-3 দিন না ঘুমানো, এটা শরীরকে রেসপন্স করে? শরীর তো একটা সময় শরীরের কাজ শরীর করবেই, তো আমাদের কোনো টাইম নেই। আমি এখানে হয়তো দেখা যাবে রাত্রির, এখন আগে আমি মোটামুটি 2015 সাল পর্যন্ত বাড়ি যেতাম, যত রাত্রির হোক আমি বাড়ি যাবো, গিয়ে মায়ের রুটিটা খাবো, তারপরে আসবো, তাতে আমার ঘুমটা আরো কমে যেত। দেখা যাবে এরকম একটা দিন লাস্ট গেছি, আমার মনে আছে 2010 সালে দিবাকর ব্যানার্জি 23শে জানুয়ারি, আমি সেদিন রাত্রিরে 15 মিনিটের জন্য বাড়ি গেছিলাম। মানে আমি সবাই আমার পার্ক স্ট্রিটে শুট করছিলাম, করতে করতে সবাই বললো লাইট গুলো রয়েছে, বাইরের লোকজন লাইটের, বম্বে থেকে লাইট এসেছিল, তো তাহলে কে থাকবে, কে একজন তো থাকলে ভালো, আমি ছেড়ে যে তোরা চলে যা, আমি আছি।